আসসালামু আলাইকুম। সবাইকে এলিট কেমিস্ট্রি পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ওমর ফারুক গাজী, স্টুডেন্ট অফ বশমুল প্রবি ডিপার্টমেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেমিস্ট্রির একাডেমিক টু অ্যাডমিশনের সকল ক্লাস আমরা এখান থেকে ফ্রিতে দিব তোমাদেরকে। প্রথমে অর্গানিক দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে অন্যান্য অধ্যায়গুলো কভার করব। আজকে অর্গানিকের প্রথম ক্লাস, তো চলো শুরু করা যাক। সময়টা 1805। সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ডের দুইটা সংজ্ঞা দেন। এই সংজ্ঞা তিনি কিসের ভিত্তিতে দিয়েছিলেন? প্রথমটা তিনি বলেছিলেন যে সজীব পদার্থ অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ হতে প্রাপ্ত যেই যৌগগুলো সেগুলো হচ্ছে অর্গানিক। আর খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে যে জৈবগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ইনঅর্গানিক। এই একই ব্যক্তি 1815 সালে একটা মতবাদ প্রকাশ করেন। মতবাদটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ। এই মতবাদের মূল কথা ছিল যে কেবলমাত্র সজীব পদার্থ অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ দেহে বিদ্যমান এক রহস্যময় শক্তির প্রভাবে অর্গানিক কম্পাউন্ডের সৃষ্টি বা উৎপত্তি হয়। 1827 সাল পর্যন্ত বার্জেলিয়াসের এই মতবাদকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হতো। এরপরে 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার অজৈব অ্যামোনিয়াম সায়ানাইড কে ল্যাবরেটরিতে উত্তপ্ত করে একটা নির্দিষ্ট সময় পরে দেখেন যে এই রকম একটা যৌগ ক্রিয়েট হচ্ছে, আর এটার নাম হচ্ছে ইউরিয়া। যেটা একটা অর্গানিক কম্পাউন্ড। তার মানে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট দেওয়ার মাধ্যমে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ওই যে বার্জেলিয়াসের মতবাদটাকে ভুল প্রমাণিত করেন যে শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকেই অর্গানিক কম্পাউন্ডের তৈরি হওয়া সম্ভব, ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব না। কিন্তু তিনি এই যে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ল্যাবরেটরিতে প্রথম এই যে ইউরিয়া উৎপন্ন করেন। এই ব্যক্তিকে বলা হয় জৈব রসায়নের জনক। তো মোটামুটি জৈব যৌগের ইতিহাস এতটুকুই জানলেই হবে। আমরা অর্গানিক এর ইতিহাস সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো আসলে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড কাকে বলে, বা জৈব রসায়ন কাকে বলে। হাইড্রোকার্বন ও এদের জাতককে জৈব বা অর্গানিক কম্পাউন্ড
বলে। ঠিক আছে, তো একটা উদাহরণের মাধ্যমে দেখি আমরা। আমাদের বহু পরিচিত একটা যৌগ CH4 CH4 মিথেন। দেখো এখানে আছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, তার মানে এটা একটা হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন মিলে হাইড্রোকার্বন। তাহলে এটা একটা অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক। এর সাথে আমরা এখন যদি ক্লোরিন, সেটাকে সূর্যালোকের উপস্থিতিতে মানে ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করাই, 3-4টা ধাপ পরে যেটা ফর্ম করে সেটা হচ্ছে CCl4 প্লাস HCl। এই CCl4 কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক। তাহলে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, এদেরকে কি বলা হচ্ছে? জৈব যৌগ। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এই সেম মিথেনের সাথে যদি আমি এখানে অক্সিজেন দিই, তাহলে যেটা ফর্ম করে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড। তার মানে আমরা আলটিমেটলি কিন্তু বলতে পারছি না যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের সকল জাতকই জৈব রসায়নের অংশ। এখানে দেখো এই যে মিথেনের সাথে অক্সিজেন মিলে কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরি করছে, তার মানে বলা যাবে না যে সব জাতকই জৈব রসায়নের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তো মোটামুটি জৈব রসায়নের সংজ্ঞা দেখলাম যে আসলে অর্গানিক কম্পাউন্ড বা জৈব রসায়নের ব্যাপারটা কি। আচ্ছা, এবার দেখো অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ডের কিছু বেসিক পার্থক্য দেখি। প্রথমে যেটা রাখছি সেটা হচ্ছে উদাহরণগুলো। এখানে আছে মিথেন আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, ফেনল আছে, আর ল্যাবরেটরিতে তৈরিকৃত প্রথম যেই যৌগ সেটা হচ্ছে কি ইউরিয়া আছে। আর ইনঅর্গানিকের ভিতরে আছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, পানি, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সায়ানাইড। ঠিক আছে, এবার 2 নম্বর পার্থক্যের যে বিষয়টা সেটা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ডে শুধুমাত্র সমযোজী বন্ধন সম্ভব, অন্য কোনো বন্ধন সম্ভব নয়। আর ইনঅর্গানিকে যে কোনো বন্ধন সম্ভব, সমযোজী হতে পারে, আয়নীকরণ হতে পারে। ঠিক আছে, 3 নম্বর যেই বৈশিষ্ট্য বা পার্থক্যের বিষয় সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। অর্গানিক কম্পাউন্ডরা ক্যাটিনেশন ধর্ম দেখায়, কিন্তু ইনঅর্গানিকরা দেখায় না। এরপরে যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমানতা দেখা যায় অর্গানিক কম্পাউন্ডদের ভিতরে, কিন্তু ইনঅর্গানিকদের দেখা যায় না। এরপরে অর্গানিকের গঠনটা একটু কমপ্লেক্স আর ইনঅর্গানিকের গঠনটা সহজ সরল, সিম্পল। এইবার 6 নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ডগুলো পানিতে অদ্রবণীয়, মানে পানির সাথে মিশে যায় না। আর এই যে ইনঅর্গানিক যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো হচ্ছে কিছু কিছু আছে দ্রবণীয়, মানে পানির সাথে মিশে যায়, আবার কিছু কিছু আছে অদ্রবণীয়, পানির সাথে মেশে না। এখন 7 নম্বর যেই পার্থক্যের বিষয় সেটা হচ্ছে যে অর্গানিকরা পলিমারকরণ যৌগ বা পলিমারকরণ বিক্রিয়া দেয়, ইনঅর্গানিকরা দেয় না। তারপরে এই লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে অর্গানিকদের গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক বেশি। আর এই ইনঅর্গানিক জাস্ট এর উল্টাটা কি, ইনঅর্গানিকের ক্ষেত্রে গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কম। তো মোটামুটি এই ছিল অর্গানিক আর ইনঅর্গানিকের পার্থক্য। ঠিক আছে, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কার্যকারীমূলক, মানে অর্গানিক এই অধ্যায়ে আমাদের যতগুলো কার্যকারীমূলকের সাথে দেখা হবে তাদের একটা ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন, পরিচিতি। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটাকে আমরা ভালোবেসে ডাকি অ্যালকেন। এর সাধারণ সংকেত আছে CnH2n+2। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, সেটাকে আমরা বলি অ্যালকিন, সাধারণ সংকেত CnH2n। ঠিক আছে, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটাকে বলা হচ্ছে অ্যালকাইন, সাধারণ সংকেত CnH2n-2। এইখানে এরপরে যেটা আছে সেটা হচ্ছে RH, এটাকে আমরা বলছি অ্যালকাইল হ্যালাইড। এইখানে এই আরটা রিপ্রেজেন্ট করতেছে যে কোনো কার্বন সংখ্যা হতে পারে, সেটা হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5, হতে পারে 100। এই আরটা কার্বন নাম্বার রিপ্রেজেন্ট করতেছে। আর এই এক্সট্রা রিপ্রেজেন্ট করতেছে হ্যালোজেন গ্রুপকে, হতে পারে সেটা ফ্লোরিন, হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল, ROH অ্যালকোহল। তারপরে যেটা আছে RCHO অ্যালডিহাইড।
তারপরে যেটা আছে RCOR কিটোন, তারপরে যেটা আছে RCOOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছে। তারপরে যেটা আছে RNH2, এটা হচ্ছে অ্যামিন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে RCOOR, এটা হচ্ছে অ্যাস্টার। তারপরে যেটা আছে ROR, এটা হচ্ছে ইথার। মোটামুটি এই কার্যকারী মূলকগুলোকে চিনে রাখলেই আমাদের অর্গানিক কেমিস্ট্রির সব কিছু কভার হয়ে যাবে, আর যেটুকু লাগবে পরে প্রোভাইড করা হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, যে টপিকটা দেখবো, টপিকটার নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, এই সমগোত্রীয় শ্রেণীর তিনটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্য তিনটার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে এদের ধর্মে মিল থাকবে, মানে যে যৌগগুলো থাকবে এদের ধর্মে মিল থাকবে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে এদের সাধারণ সংকেত একই হবে। ঠিক আছে, আর 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পরপর দুটি যৌগের পার্থক্য হবে একটা মিথাইলমূলক। একটা উদাহরণ দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো উদাহরণ হিসেবে আমরা আনলাম CH4C2H6, মানে হচ্ছে অ্যালকেন গ্রুপ নিয়ে আসলাম। ঠিক আছে, এনে এবার দেখো এখানে যদি আমি বাদ বিয়োগ, মানে মনে চিন্তা করো বিয়োগের মতো, এখানে 4টা আছে, এখানে 6টা, এখানে তাহলে 2টা হাইড্রোজেন, এখানে 2টা কার্বন, এখানে একটা, তাহলে একটা কার্বন। কি পাওয়া গেল? একটা, মানে এদের দুইজনের পার্থক্য কি? একটা মিথাইলমূলক। তার মানে বলা যাচ্ছে কি এরা সমগোত্রীয় শ্রেণী অন্তর্ভুক্ত। দেখো এদের ধর্মে মিল থাকবে, মানে এই যে মিথেনটা যে ধরনের বিক্রিয়া দেবে, যদি সে প্রতিস্থাপন, অপসরণ, সংযোজন বিক্রিয়া দেয়, নিচেরটাও সেম বিক্রিয়া দেবে, তাহলে এদের ধর্মে মিল থাকবে। আর সাধারণ সংকেত একই। দেখো এরও যা সাধারণ সংকেত CnH2n+2, এরও কিন্তু সেম, এই সাধারণ সংকেত একই। আর 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ যেই বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে যে পরপর দুটি যৌগের পার্থক্য একটা মিথাইলমূলক। দেখো পরপর দুটি যৌগের একটা পার্থক্য একটা মিথাইলমূলক আসছে, তার মানে এরা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। হচ্ছে আরেকটা উদাহরণ দেখি আমরা, CH3OH মিথানল আর C2H5 ইথানল। দেখো এদের পার্থক্যটা চিন্তা করি, এটা চলে গেল, এটা চলে গেল, এখান থেকে 2টা হাইড্রোজেন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা কার্বন। এই দেখো এই দুটারও পার্থক্য কিন্তু একটা মিথিলিনমূলক, তার মানে এটাও সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে যে একটা যৌগে সিগমা এবং পাই বন্ধন গণনা করা। ঠিক আছে, তো আমার কাছে এরকম একটা যৌগ দেওয়া আছে, দিয়ে বললো যে এর সিগমা আর পাই নির্ণয় করো। ঠিক আছে, তো আমার প্রথম কাজ হবে যে যেহেতু এটা নতুন, মানে প্রথম দেখতেছো তোমরা, কাজ হবে প্রথমে এটাকে ভেঙে ফেলা। ঠিক আছে, এখানে 1 2 3 4টা কার্বন আছে। ঠিক আছে, এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। ঠিক আছে, এই একটা বন্ড। এই কার্বনে হাইড্রোজেন কয়টা? একটা। ঠিক আছে, ডাবল বন্ড। এই কার্বনে হাইড্রোজেন কয়টা? একটা। এখানে একটা। এইবার দেখো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। দেখো এর হাতে একটা হাতে আছে কি? হাইড্রোজেন, আর এইখানে আছে একটা অক্সিজেন। মোটামুটি এই যৌগকে ভেঙে লিখলাম এভাবে। তো সিগমা গণনার ক্ষেত্রে প্রথমে আমরা সিগমা গণনা করে নিই। ঠিক আছে, দেখো সিগমা মানে হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ডে যে সমযোজী বন্ধন বিদ্যমান, ওই সমযোজী বন্ধনটাই কিন্তু ওই সিগমা বন্ড। ঠিক আছে, সিগমা বন্ডটাই সমযোজী যৌগ গঠন করে। তাহলে দেখো এখানে যেই সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সিগমা বন্ড। দেখো এখানে তাহলে একটা সিঙ্গেল বন্ড, তাহলে একটা সিগমা বন্ধন, 2টা, তাহলে এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা। দেখো যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে একটা হবে সিগমা, বাকিগুলো হবে পাই। তাহলে এখানে ডাবল বন্ড আছে, তার মানে একটা সিগমা, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এখানে একটা 8, এখানে একটা 9, এখানে একটা 10। তাহলে আমার সিগমা বন্ড কয়টা? 10টা। এইবার আমরা পাই গণনা করব। দেখো ডাবল বন্ড কয় জায়গায় আছে? আমরা কি বলছি, যেখানে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকবে, একটা সিগমা বাদে বাকি 2টা হবে পাই। ঠিক আছে, তাহলে এখানে ডাবল বন্ড কয় জায়গায় আছে? দেখো এখানে এক জায়গায় আছে, এখানে এক জায়গায় আছে, তার মানে 2 জায়গায়। তাহলে পাই কয়টা? 2টা। তো এই হচ্ছে সিগমা পাই গণনা। এরপরে আমাদের সবার পছন্দের একটা যৌগ, সেটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, আমরা একটা বেনজিন এঁকে ফেলি। ঠিক আছে, এই যে এখানে একটা হাইড্রোজেন, এর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। তো আমরা যে কোনো জায়গা থেকে গণনা শুরু করতে পারি। আমরা এই কার্বন থেকে গণনা শুরু করি।
দেখো এখানে ডাবল বন্ড আছে, তার মানে একটা থাকবে সিগমা আর বাকিটা হবে পাই। তাহলে এখানে একটা সিগমা বন্ধন আছে 1, তারপর এখানে একটা 2, 3, 4, দেখো এখানে ডাবল বন্ড আছে, তার মানে একটা সিগমা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে সিগমা বন্ড কয়টা? 12টা। এইবার আমরা পাই গণনা করব, পাই কয়টা আছে, ঠিক আছে? তো দেখো এই যৌগের ভিতরে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড কয় জায়গায় আছে, যেহেতু এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কয় জায়গায় আছে সেটা গণনা করি। এক জায়গায় আছে, 2 জায়গায় আছে, 3 জায়গায়, তার মানে আমাদের পাই কয়টা? 3টা। ঠিক আছে, তো এরপরে আরেকটা উদাহরণ দেখি আমরা, সেটা হচ্ছে দেখো আমাদের পরীক্ষার হলে তো বেশি সময় থাকবে না, আমাদের তো এভাবে ভেঙে লেখা সম্ভব না। তো এইভাবে ইনস্ট্যান্ট একটা যৌগ দেখে কিভাবে আমরা সিগমা পাই গণনা করা শিখব, মানে গণনা করবো সেটা দেখাচ্ছি। দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা, তার মানে এখানে 3টা সিগমা বন্ড, তাহলে এখানে 3, এখানে একটা বন্ড আছে তাহলে 4, এখানে 2টা হাইড্রোজেন তাহলে হচ্ছে 4 আর 2 6, 7, 7 আর 2 9, এখানে একটা 10। এইবার খেয়াল করো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? এই যেখানে ডাবল বন্ড ও আর ও এইচ, তাহলে এখানে ছিল কয়টা? 3, 4, 6, 7, 9, 10। দেখো এখানে ডাবল বন্ড আছে 11, 12, 13, এখানে একটা হাইড্রোজেন ছিল 14। তাহলে আমার এখানে সিগমা বন্ড কয়টা? 14টা। আর এবার পাই হিসাব করবো। দেখো তো এই যৌগের ভিতরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কয় জায়গায় আছে? একমাত্র ডাবল বন্ড এখানে আছে শুধু, তাহলে এখানে একটা পাই, তাহলে পায়ের সংখ্যা কত? 1। আচ্ছা, আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ডিগ্রি নির্ণয়ের বেসিক, ঠিক আছে? তো আমরা কি জানি কার্বনের কয়টা হাত? 4টা হাত, মানে যোজনী 4, ওখান থেকে 4টা হাত, ঠিক আছে? এই 4টা হাতে আমরা কি দিলাম? 4টা হাইড্রোজেন দিলাম, এখানে একটা, এখানে একটা, একটা, এই একটা। তো ডিগ্রি নির্ণয়ের প্রথম যে ইয়েটা, যে মানে কোনটা কোন ডিগ্রি সেটা মানে রিপ্রেজেন্ট করবে যে হাইড্রোজেন কয়টা প্রতিস্থাপিত হয়েছে, ঠিক আছে? তো এইদিকে খেয়াল করে 4টা হাতে কিন্তু 4টা হাইড্রোজেন আছে, তার মানে কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়নি, তাহলে এটা নো ডিগ্রি। এবার আমরা করলাম কি, এই যে সেম কার্বন এর 4টা হাত, 3টা হাইড্রোজেন রেখে এইখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে এটা মূলক আনলাম, ঠিক আছে? অ্যালকাইল মূলক আনলাম, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা প্রতিস্থাপিত হয়েছে? একটা। তাহলে এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি বা প্রাইমারি, ঠিক আছে? এরপরে আমরা করলাম কি, কার্বনের 4টা হাত, 2টা আছে, 2টা হাইড্রোজেন রেখে আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা মূলক আনলাম, তাহলে এখানে প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা কত? 2, তার মানে এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, বা এটাকে বলা হয় আইসো, ঠিক আছে? এরপরে করলাম কি, 4টা হাত, একটা হাইড্রোজেন রেখে 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিলাম। দেখো তাহলে প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা কত? 3, তার মানে এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি, বা এটাকে বলা হয়, এটাকে সরি এখানে একটা ভুল গেছে, এটা হবে নিও, 2 ডিগ্রি, এটা হবে নিও, আর এইটা হবে আইসো। তাহলে প্রচলিত ধারায় তোমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে ভাইয়া নেক্সট স্টেপে এরকম ব্যাপারটা এরকম হবে যে এই 4টা হাতে আপনি 4টে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিয়ে আপনি 4 ডিগ্রি ফর্ম করলেন। ব্যাপারটা এরকম, কিন্তু ব্যাপারটা এত সহজ না। কারণ দেখো এই অ্যালকাইল যে মূলকটা, এটা কি করে জানো? এইখানে ইলেকট্রন প্রোভাইড করে, ঠিক আছে? এই যৌগে ইলেকট্রন প্রোভাইড করে, ঠিক আছে? দেখো এখানে একটা অ্যালকাইল মূলক, একটা মানে এই যেখানে একটা অ্যালকাইল মূলক, মনে করো যে এক্স পরিমাণ ইলেকট্রন এখানে প্রোভাইড করতেছে, ঠিক আছে? তার মানে এখানে এক্স পরিমাণ ইলেকট্রন, এখানে এক্স পরিমাণ নেগেটিভিটি তৈরি হচ্ছে, আর এখানে হাইড্রোজেনের সাথে পজিটিভিটি আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা চাইলেই হাইড্রোজেনকে খুব সহজেই প্রতিস্থাপিত করে ফেলতে পারছি, ঠিক আছে? তো যখন 2টা অ্যালকাইল মূলক আসতেছে, ঠিক আছে, তখন ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে এখানে যত সহজে করা যেত, এখানে একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর পরের ধাপে যখন আমি এখানে 3টা আনতেছি, এই 3টা যখন হাইড্রোজেন প্রোভাইড করতে, মানে ইলেকট্রন প্রোভাইড করতেছে এখানে,
ব্যাপারটা আমার জন্য মানে একটু মানে ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে, ঠিক আছে। এই কেন্দ্রে অনেক নেগেটিভ নেগেটিভ এনার্জি তৈরি হয়ে গেছে, আর এখানে অল্প একটা পজিটিভ এনার্জি, এই তিনটা কেন্দ্রে যে নেগেটিভ এনার্জি ছিল টেনে ধরে রাখতেছে এই হাইড্রোজেনটাকে। তার মানে এই মানে নর্মাল সিনারিওতে আমরা চাইলেই এই হাইড্রোজেনটাকে সহজে প্রতিস্থাপিত করতে পারবো না। এক্সট্রিম পর্যায়ে যে হ্যাঁ সম্ভব, এটা 4 ডিগ্রি সম্ভব, কিন্তু আমরা যেহেতু নর্মাল সিনারিও চিন্তা করতেছি সেক্ষেত্রে 4 ডিগ্রি সম্ভব নয়। আচ্ছা, আমরা এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে FG, মানে ফাংশনাল গ্রুপ বা ধর্ম নির্ধারণকারী গ্রুপ, ঠিক আছে। তো এটা হচ্ছে জোড়ায় জোড়ায় আসে। তো প্রথমে যেটা আসতেছে যে প্রথমটা আসতেছে অ্যালকোহল ভার্সেস ইথার, ঠিক আছে। তো অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে যে ROH, ঠিক আছে, ROH। আর ইথারের সাধারণ সংকেত হচ্ছে ROR। একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানের RO এই পর্যন্ত, আর এখানের RO, এটা কিন্তু সেম, ঠিক আছে। এই দুইটা অ্যালকোহল আর ইথারের ক্ষেত্রে এই দুইটা সেম। জাস্ট ঝামেলা কোথায় হচ্ছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা মূলক আছে। তার মানে এখানে হাইড্রোজেন থাকার কারণে এটা ডিফাইন করতেছে এটা অ্যালকোহল, আর এখানে একটা মূলক থাকার কারণে এটা ডিফাইন করতেছে এটা ইথার। তাহলে ধর্ম নির্ধারণকারী গ্রুপের ক্ষেত্রে এখানে যদি হাইড্রোজেন থাকে এটা অ্যালকোহল, এখানে একটা মূলক থাকলে এটা ইথার, ঠিক আছে। পরবর্তীটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে RCHO, বা এটাকে আমরা ভেঙে লিখতে পারি RCOH, ঠিক আছে। তারপরে কিটোনের সাধারণ সংকেত হচ্ছে RCOR, এটাকে ভেঙে লিখতে পারি RC11OR। একটা জিনিস খেয়াল করো, এই অংশটুকু আর এইখানের এই অংশটুকু সেম, ঠিক আছে। অ্যালডিহাইডেও আছে এটা, কিটোনেও আছে এটা। জাস্ট ঝামেলা করতেছে কি, এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত একটা মূলক আসছে। তাহলে হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে অ্যালডিহাইড, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো মূলক আসলে সেটা হচ্ছে কিটোনকে রিপ্রেজেন্ট করতেছে। তো তবে এখানে একটা অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা নোট নিতে হবে। নোটটা হচ্ছে যে এই যে কার্বনিল মূলক থাকলেই সেটাকে কিটোন বলা যাবে না। মানে কি দেখো, কিটোনের সংকেত কি ছিল, RCOR। জাস্ট এখান থেকে এই যে এখানে এই দুইটা হাত দিয়ে মুছে রাখি, তাহলে দেখো এই যে কার্বনিল মূলক, তাহলে কার্বনিল মূলক এটা তো কিটোন, বুঝতে পারছি যে এটা আছে কিটোন। এরপরে চিন্তা করো RC11, এখানে H, জাস্ট এখানে আবার এখানে হাত দিয়ে যদি ঢেকে রাখি তাহলে দেখা যাচ্ছে একটা কার্বনিল মূলক। তাহলে এটা দেখার পরে তোমার মনে হতে পারে যে এটা একটা কিটোন, কিন্তু না, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তারপর একটা হচ্ছে যে ROH, ঠিক আছে। এটাকে আবার ঢেকে রাখো, দেখো এখানে কার্বনিল মূলক আসতেছে, কিন্তু এটা কিন্তু কিটোন না, এটা হচ্ছে একটা অ্যাসিড। ঠিক এভাবে যদি RCOR, এটার দিকে তাকাও, তাহলে এটাকে যদি ভেঙে লিখি এটা হয় RC11OR। দেখো এটাকে ঢেকে রাখলে মনে হচ্ছে কি যে এটা একটা কিটোন, কিন্তু না, এটা হচ্ছে একটা অ্যাস্টার। তো মোটামুটি এই হচ্ছে কিটোনের ক্ষেত্রে যে নোটটা ছিল যে এই কার্বনিল মূলক থাকলে সেটাকে কিটোন বলা যাবে না, ঠিক আছে। তো আমাদের আরেকটা উদাহরণ বাকি আছে, সেটা হচ্ছে একটা পেয়ার বাকি আছে। সেই পেয়ারটা হচ্ছে অ্যাসিড ভার্সেস অ্যাস্টার, ঠিক আছে, অ্যাস্টার। তো অ্যাসিডের সাধারণ সংকেত কি ছিল, RCOOH, আর এখানে অ্যাস্টারের ছিল RCOR। এটাকে ভেঙে লিখলাম যে RCOOH, ঠিক আছে। এখানে RCOOR, জাস্ট এখানে OH। দেখো এই অংশটুকু আর এই অংশটুকু
অ্যাসিড এবং অ্যাস্টারে সেম, কিন্তু জাস্ট এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত একটা মূলক আসছে। এই কারণে এখানে হাইড্রোজেন থাকার কারণে এটা হয়েছে একটা অ্যাসিড, আর এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে একটা মূলক আসছে, এটা এই কারণে হয়েছে একটা অ্যাস্টার। তাহলে ফাংশনাল গ্রুপটা বোঝা গেল যে হাইড্রোজেন থাকলে একটা জিনিস হবে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য আরেকটা জিনিসে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের আজকের ক্লাসে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমাদের লাস্ট টপিক স্কেলিটাল ফর্মুলা, ঠিক আছে? এটা দেখে আজকের মতো ক্লাস শেষ করে দিব। তো স্কেলিটাল ফর্মুলা বা কঙ্কাল সমীকরণের ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা জিনিস দিয়ে বলবে কি এর সাধারণ সংকেতটা নির্ণয় করো, ঠিক আছে? তবে এটা দেখে মনে হচ্ছে না কঙ্কাল, গায়ে কোথাও মাংস নেই, কিছু নেই, ঠিক আছে? তো স্কেলিটাল ফর্মুলা থেকে বা কঙ্কাল সমীকরণ থেকে আমাদের সাধারণ সংকেত লেখার নিয়মে প্রথমে যেটা আমাকে মাথায় রাখতে হবে যে এর কার্বন সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো কার্বন সংখ্যা নির্ণয়ের একটা সহজ একটা নিয়ম হচ্ছে কি কিনারা খোঁজা। কিনারা খোঁজা বলতে দেখো এইখানে একটা কিনারা, এইখানে একটা কিনারা, এইখানে একটা কিনারা। তো আমরা নাম্বারিং করি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখানে 3টা কিনারা আছে, তার মানে এর কার্বন সংখ্যা কত? 3। আচ্ছা, তাহলে আমরা কার্বন সংখ্যা বের করে ফেললাম 3। এবার কার্বন সংখ্যা বের করার পরের কাজটা হবে আমাদের যে এই মূল শিকলে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড আছে কিনা এটা দেখা। দেখো এখানে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড নেই, সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন। তো আমরা যেন প্রথমে কি শিখছিলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে আমরা ওটা ভালোবেসে কি ডাকতাম? অ্যালকেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। দেখি একটা অ্যালকেন 3 কার্বন বিশিষ্ট, 1 2 3, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। এখানে হাইড্রোজেনের সঙ্গে বসাই দিই। দেখো এই কার্বনে একটা হাত পূর্ণ, তার মানে এখানে 3টা হাইড্রোজেন। এই কার্বনে 2টা হাত পূর্ণ, তার এখানে 2টা হাইড্রোজেন। এই কার্বনে একটা হাত পূর্ণ, তার মানে এখানে 3টা হাইড্রোজেন। দেখো এইটা যা এইটা তাই, এটা আছে কঙ্কাল, জাস্ট এটা মাংস সহ সমীকরণ, ঠিক আছে? নেক্সট যেটা আসছে যে এটার ক্ষেত্রে কঙ্কাল সমীকরণ থাকলে যেন আমাদের প্রথমে কি আইডেন্টিফাই করে ফেলতে হবে যে এখানে কয়টা কার্বন আছে, ঠিক আছে? তো কার্বন বের করার নিয়ম হচ্ছে কি কিনারা খোঁজা। কিনারা খোঁজা বলতে আমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকে করতে পারি। আগেরটা এ পাশ থেকে করছিলাম, এখন এ পাশ থেকে করবো। এই একটা কিনারা, এই একটা কিনারা, এই একটা কিনারা, এই একটা কিনারা। নাম্বারিং করি 1 2 3 4, মানে 4টা কিনারা। 4টা কিনারা মানে 4 কার্বন বিশিষ্ট একটা কিছু একটা হবে। এরপরের আমাদের ধাপ ছিল যে মূল শিকলে, পার্শ্ব শিকলে না, মূল শিকলে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে কিনা এটা দেখা। এই দেখো এইটুকু হচ্ছে আমার মূল শিকল, আর এটা কিন্তু পার্শ্ব শিকলে। তো মূল শিকলে আমার কোনো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই। তাহলে এটা একটা, যেহেতু সিঙ্গেল বন্ড আছে তার মানে এটা একটা অ্যালকেন, এটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, ঠিক আছে? 4 কার্বন নিয়ে আমরা 1 2 3 4, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, ঠিক আছে? এইবার একটা জিনিস খেয়াল করো 1 2 3, 3 নাম্বার কার্বনে কিন্তু এই যে ডাবল বন্ডে একটা অক্সিজেন আছে। আমরা যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4, এই হচ্ছে সেই 3 নাম্বার কার্বন। এই 3 নাম্বার কার্বনে জাস্ট এখানে একটা ডাবল বন্ডে অক্সিজেন দিয়ে এবার হাইড্রোজেন বসালেই আমাদের মোটামুটি সাধারণ সংকেতটা পাওয়া যাবে। দেখো এই কার্বনের একটা হাত পূর্ণ, তার মানে এখানে 3টা হাইড্রোজেন। এই কার্বনের 1 2, 2টা হাত পূর্ণ, তাহলে এখানে 2টা হাইড্রোজেন। আবার এখানে দেখো এই কার্বনে কিন্তু 4টা হাতই পূর্ণ, 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে হাইড্রোজেন বসানো যাবে না। এই 4 নাম্বার কার্বনে দেখো একটা হাত পূর্ণ, তাহলে এখানে 3টা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এর কঙ্কাল সমীকরণ এই, এর হচ্ছে সাধারণ সমীকরণ এই। এরপরে ঠিক আছে, এইটা দিয়ে বললো যে এর সাধারণ সংকেত নির্ণয় করো। তো আমাদের প্রথম স্কেলিটাল ফর্মুলা বা কঙ্কাল সমীকরণ থেকে সাধারণ সংকেত যখন নির্ণয় করতে পেরে তখন আমাদের প্রথম কাজ যেন কি ছিল? কার্বন সংখ্যা আইডেন্টিফাই করা। তো কার্বন সংখ্যা কিভাবে নির্ণয় করব? কিনারা খুঁজবো আমরা। আচ্ছা, আমরা কিনারা খোঁজা শুরু করে দিই। দেখো এখান থেকে শুরু করি। এটা হচ্ছে 1 নাম্বার কিনারা, এটা হচ্ছে 2 নাম্বার কিনারা, এটা হচ্ছে 3 নাম্বার কিনারা। আচ্ছা, এটাকে কমপ্লেক্স করার জন্য আমরা এখানে একটা ডাবল বন্ড এনে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে 3 নাম্বার কিনারা, এই হচ্ছে 4 নাম্বার কিনারা, এই হচ্ছে 5 নাম্বার কিনারা, এই হচ্ছে 6 নাম্বার কিনারা, ঠিক আছে? দেখো তাহলে কার্বন 6টা কিনারা আছে, মানে তাহলে কার্বন সংখ্যা কত? 6। আগের বার এর পরবর্তী ধাপ কি ছিল? যে মূল শিকলে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে কিনা সেটা দেখা। দেখো আগে কিন্তু ছিল না, কিন্তু এবার আসছে, মূল শিকলে একটা ডাবল বন্ড আসছে। তাহলে এটা আর কিন্তু আর অ্যালকেন হবে না, এটা হয়ে যাবে যেহেতু ডাবল বন্ড, তাহলে সেটা হয়ে যাবে অ্যালকিন, 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, ঠিক আছে? আমরা 6 কার্বন বিশিষ্ট নিয়ে 1 2 3 4 5 6, ঠিক আছে? 6 কার্বন বিশিষ্ট একটা
অ্যালকিন। দেখো ডাবল বন্ডটা কোন জায়গায় আছে, ডাবল বন্ডটা আছে 4 নাম্বার আর 5 নম্বর কার্বনের ভিতরে। তাহলে আমরা এক নাম্বারিং করি, কার্বনে 1 2 3 4 5 6। ডাবল বন্ডটা কোথায় ছিল জানো, 4 এবং 5 নাম্বার কার্বনের ভিতরে। এই যে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 4 নাম্বার কার্বনে একটা ক্লোরিন আছে, ঠিক আছে, দিলাম ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এরপরে দেখো 2 নাম্বার কার্বনে একটা OH মূলক আছে। 2 নাম্বার কার্বন কোথায়, এই যে OH, ঠিক আছে। তো এবার আমরা হাইড্রোজেন পূরণ করি। দেখো এই কার্বনের কথা চিন্তা করো, এর একটা হাত পূর্ণ, তাহলে এখানে 3টা হাইড্রোজেন বসবে। এই কার্বনের কথা চিন্তা করো, এর 1 2 3, 3টা হাত পূর্ণ, তার মানে এখানে একটা হাইড্রোজেন বসবে। এই কার্বনের চিন্তা করো, এর 1 2, 2টা হাত পূর্ণ, তার এখানে 2টা হাইড্রোজেন বসবে। এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, দেখো এখানে ডাবল বন্ড আছে 2টা, ডাবল বন্ড 1 2 3 4, 4টা হাতই পূর্ণ, তাহলে এখানে হাইড্রোজেন দেওয়া যাবে না। এই কার্বনের দেখো একটা হাত পূর্ণ, 2টা 3, 3টা হাত পূর্ণ, মানে একটা হাত খালি, তাহলে একটা হাইড্রোজেন। আর এই কার্বনের ক্ষেত্রে একটা হাত পূর্ণ, তাহলে 3টা হাইড্রোজেন বসবে। তো এর এই কঙ্কাল সমীকরণের সাধারণ সংকেত হচ্ছে এইটা, ঠিক আছে। তো আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।